এটা কি বলবো, এটার আসলে ব্যাখ্যা কোনো কিছু আমি খুঁজে পাচ্ছি না, যে আসলে এটা কি ভৌতিক কোনো কিছু না মানসিক কোনো সমস্যা থেকেই হয়েছে। কিডনিতে যেটার কথা বলেছেন আপনি, যে হাতের আঙুলের ছাপ দেখা গেছে, তো এটা হয়তোবা যে ডাক্তাররা দেখেছেন তারাই বলতে পারবেন যে আসলে এটা হয়তোবা ঘটনাটা কি ছিল, মূল ঘটনাটা, বা ওনারা কেন এরকম দেখতে পেয়েছেন, অদ্ভুত কিছু ঘটনা কিনা। তো যাই হোক জয় ভাই, আরো কিছু ঘটনা আপনার আছে যেটা আমরা ডরটিমের কাছে শুনেছিলাম, তো সেই ঘটনাগুলোর দিকে যাই। তো আমাদের যে বাড়িটা গ্রামে, আমাদের বাড়ির যে একটা ঘর হচ্ছে রাস্তার পাশে, তো রাস্তার পাশে হচ্ছে 3টা কবর, তো 3টা কবরের সামনে হচ্ছে 2টা তুলা গাছ। তুলা গাছ, এই জায়গাটা এইভাবে অনেক ভয়ঙ্কর, অনেকজন অনেক কিছু দেখে। তো একদিন দেখা গেছে কি এক মাছ ব্যবসায়ী গ্রামে মাছের ব্যবসা করেন, তো উনি রাত 1টার দিকে আসতেছিল। আচ্ছা। তো আসার সময় আমাদের বাড়ির পাশে যে রাস্তাটা, এটার পাশ দিয়ে দেখে যে একজন বুড়ি মহিলা হাইটা যাইতেছে, খুব সাদা কাপড় পরে, কোনো তার ফেস দেখা যাচ্ছে না। কিছুক্ষণ হাইটা যায় উনি দাঁড়ায় গেলেন, তো মহিলারা কোশ্চেন করলেন যে আপনি কই থেকে আসছেন। তো ওনার কোশ্চেন হচ্ছে যে এখন কোনো লঞ্চ বা কোনো কিছু থেকে আসাও সম্ভব না, আর এই গ্রামের কেউ হইলেও উনি চিনতেন। উনি জিজ্ঞাসা করলেন আপনি কই থেকে আসছেন, তো উনি বললেন যে লঞ্চ থেকে আসছি। এই কথা বললে হাইটা যাইতেছে, তো উনি তো অবাক, এখন তো কোনো লঞ্চ আসার তো কথাই না গ্রামে। তো উনি যখন মহিলা যাইতেছিল, তো মহিলা যাওয়ার সময় তো উনি পিছনে তাকাইছে, দেখে যে সোজা কবরের পাশ দিয়ে সোজা একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে হাইটা সোজা যেতে আছে। তো কিছুক্ষণ যাওয়ার পর উনি আর দেখে না। তারপর দিন উনি আমাদের বাড়িতে আসে, বাড়িতে এসে জিজ্ঞাসা করে এখানে এরকম বুড়ি কোনো মহিলা আছে। তো আমরা সবাই নাই, এই ধরনের কোনো মহিলা নাই। তো উনি ওনার ঘটনাটা বলে, কারণ সবাই বুঝতে পারে, কারণ এই ধরনের ঘটনা প্রায় আমাদের রাস্তার পাশে ঘটে। সো এইটা হচ্ছে আপনার দ্বিতীয় ঘটনাটা। তো এই ঘটনা কি আর কেউ দেখেছে নাকি শুধু এই একটা ঘটনাই ঘটেছে, কোনো মহিলাকে দেখা? জি, মহিলাকে দেখা বা এরকম আরেকটা ঘটছে। যেমন আরেকটা হচ্ছে, আমার এক কাজিন আছে মামুন করে নাম। তো আমরা ওই যে রাস্তার পাশে যে ঘরটা, এটার ভিতরে আমরা 2 কাজিন, বড় ভাই হচ্ছে মানিক আর ওর নাম হচ্ছে মামুন। তো আমরা 2 ভাই ঘুমাইতেছি, ও ঘুমাইছে একবারে ওয়ালের সাথে ঘুমাইতেছে। তো হঠাৎ দেখে যে খুব সাইডে চিল্লাচিল্লি, ওই শুনতে পারতেছে, আমিও কিছু শুনতে পারতেছি। আর যে বড় ভাই এটা ছিল উনি ঘুমায় গেছিল, তো শুনতে পারতেছে, জিজ্ঞেস করতেছে খুব চিল্লাচিল্লি, আর খুব ভয় পাইতেছে, আর আমারে খুব হাত পা খুব চাপ দিয়ে ঘুমাইতেছে, আমিও ভয় পাইছি। তারপর যখন রাত্রে 12টা কি 1টা বাজে, তো তখন হয় বলে যে আমি বাইরে যাব। তো বাইরে আমরা 3 জনই বের হয়েছি। বাইরে বের হয়ে হয় বলে যে এই ঘরে আর ঘুমাবো না। কি জন্য বলে যে পরে বলবো। তারপর সকালে বলে যে এরকম এরকম আমার সাথে ঘটছে, আমি শুনতে পারছি যে রাত্রে এরকম জিগির করতেছে, কিন্তু এখানে কবরের পাশে জিগির করা তো সম্ভবই না। এত রাত্রে ওখানে কোনো মানুষজন তো থাকে না যে তারা জিগির করবে। জি, কবরের থেকে আপনার 4-5 মিনিট হাইটে গেলে বাড়ি আছে, আর এই পাশে হইতেছে আমাদের বাড়ি, আর আমাদের বাড়ি থেকে তো কেউ যায় ওইখানে জিগির করবে না তো রাত্রে। তারপর ওই একই আমাদের বাড়ির একটু সাথে আবার আরেকটা বাড়ি আছে, আমাদের বাড়ির সাথে প্রতিবেশী বলতে পারেন। তো ওনারা স্বামী স্ত্রী ওই ঘরে ঘুমাইতেন। তো একদিন উনি একাই ঘুমাইছেন, তো একাই ঘুমাইছেন মতন, তো ওই কবরের পাশে একটা জানালা আছে, জানালাটা খুইলা দিছিলেন। তো খুইলা দেওয়ার পর দেখা গেছে কি উনি হঠাৎ ওনার মুখে হাত দিয়া খুব বর করতেছে ওনার উপর। তো উনি ধাক্কা মারছে মতন দেখে যে যার গায়ে ধাক্কা লাগছে তার মাথায় ফার্স্টে লাগছে, মাথায় হাত পড়ার পর বুঝতে পারছে যে মাথায় কোনো চুল নাই। তো উনি এটা দেখা তাড়াতাড়ি গেট খুলে দৌড় পড়ে আইসা পড়ছে এই পাশের ঘরে। তো পরে সকালে বলছে যে এরকম এরকম আমার সাথে করছে। ওকে, না এটা এমন কি হতে পারে যে ওটাতে শুধু ভৌতিক কোনো কিছুই কেন, এটা কি জানালাটাতে গ্রিল বা এই ধরনের কোনো কিছু ছিল না? যে এটা আচ্ছা, গ্রিল ছিল, মানুষের পক্ষে এটা যাওয়া দূর হাত দেয়া বা ইয়ে করা সম্ভব। আর উনি যে ধরনের মানুষের আকৃতির কথা বললেন, যে টাক চুল নাই, কিছু নাই, খুব বড় বড় লোম নাকি, তো এই ধরনের মানুষ আমাদের এলাকায় কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর যেহেতু ওই জায়গাটা এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে সবার সাথে, তো এটা জানালা থেকে যতটুকু দূরে ছিলেন বা এই দূরত্ব কি কোনো সাধারণ মানুষের হাত পৌঁছাতে পারে? না, এটা তো সম্ভবই না। আর উনি জানালার পাশেও মাথা দিয়ে ঘুমানে, উনি অপর পাশে মাথা দিয়ে ঘুমাইছেন। ওনার জানালার পাশে ওনার পা ছিল। সেক্ষেত্রে আমরা যদি একটু অন্যভাবে লজিক্যালি চিন্তা করতে চাই, সেই লজিক দিয়ে আসলে এটা চিন্তা করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে তো অবশ্যই বলতে হয় অদ্ভুত। ওকে জয় ভাই, 2টা ঘটনা শোনা হলো আপনার কাছ থেকে, তো আরো একটা ঘটনা আছে আমরা যেটা শুনেছিলাম, তো সেই ঘটনাটা কি ছিল একটু ওটা শুনি। জি, ওটা ছিল হইতেছে আমার দাদিদের বাড়িতে, যেখানে আগে আমার দাদির বাড়ি ছিল, এখন আমাদের পাশে দাদির বাড়ি। তো আগে যেখানে ছিল আমার এক ফুফি ছিল, আমার বাবার দূর সম্পর্কের বোন। তো ওর এক ছেলে ছিল,
তো গ্রামে দেখা গেছে কি আগে টিভি ছিলই না, একবার কম, মাঝে মাঝে অনেক বড় লোক তাদের বাড়িতে থাকতো। তো ওনার এক চাচার বাড়িতে টিভি ছিল, আর উনি প্রায় রাত্রে ওইখানে টিভি দেখতে যাইতেন গা। আর আমার ফুফি বাধা দিতেন, ওর চাচাদের সাথে আবার একটু ঝগড়া ছিল, তো বাধা দিতেন, উনি মানতেন না। তো একদিন দেখা গেছে উনি টিভি দেখে আসতেছিল, তখন 8টা কি 9টা বাজে। তো উনি আসার সময় দেখে যে এক বিরাট মানুষ, একটা হইতেছে আমাদের দাদির বাড়ির গাড়াতে একটা কবরস্থান আছে, ওইখানে তুলা গাছ আছে, ওই তুলা গাছের উপর এক পা, আর ওনার চাচার বাড়ির পিছনে আছে একটা বাথরুম নাকি বাচ্চার, শিওর বলতে পারবো না, তো ওইখানে এক পা, অনেক বড় বড় চোখ। উনি দেখে খুবই ভয় পাইছে। তো এখন যে বাড়িতে এসে উনি শেয়ার করবে ওই ধরনের মানে কোনো কিছু সাহস পাচ্ছে না, কারণ শেয়ার করবে ফুফি তো ওনার আগে যাইতে মানা করছে ওইদিকে। তো এখন সে আস্তে আস্তে ওনার খুব জ্বর চলে আসছে, তো খুব জ্বর, এরকম ডাক্তার ফকির দেখাইতেছে, কোনো কিছু হইতেছে না। তারপর দেখা গেছে কি আমার ফুফি তারপর জিজ্ঞাসা করে কোনো কিছু দেখছে কিনা, তারপর উনি ওনার ঘটনাটা বলে এরকম এরকম দেখছি। তার 2-3 দিন পর উনি মারা যায়। তখন তার বয়স কত ছিল? তখন ওনার বয়স ছিল 16-17 হবে। কিভাবে মারা গিয়েছিল? উনি এই যে জ্বর হইতে হইতে হঠাৎ একদিন মারা গেছে, মানে খুব জ্বর আসছে, হঠাৎ করেই এটা হয়ে গেছে। ঘটনাটা ঘটার পরেই তারপর দিনই ওনার খুব জ্বর। আচ্ছা, ওই ভয় থেকেই জ্বরটা চলে এসেছে এবং এই জ্বর থেকেই একসময় সে মারা গেছে। এই জন্যই বলি যে আসলে সবসময় মানে খুব সাহস দেখানো ভালো, সেটা দুঃসাহস হয়ে গেলে আবার একটু ঘটনাগুলো অন্যরকম। কিছু কিছু জিনিস আছে সেগুলোকে মানে ওভাবেই ছেড়ে দেওয়া উচিত, সবকিছু ঘাটাতে যাওয়া সব সময় হয়তো বা ঠিক না। তো ওকে জয় ভাই, অনেক ধন্যবাদ, আজকের আমাদের জার্নিতে আপনি যুক্ত হয়েছেন এবং সবাইকে বেশ কিছু ঘটনা আপনি শুনিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। অলরাইট দেন, হিয়াট অ্যানাদার স্টোরি। আর আমাদের সাথে আছে, তার পরিচয়টা একটু জেনে নিই। আমি মোহাম্মদ তারিকুল শেখ। আচ্ছা, কোথায় থাকেন আপনি? আমি বর্তমানে থাকি হচ্ছে খিলগাঁও, সিপাহীবাগ। ওকে, আচ্ছা, এর আগের ঘটনাটা শুনলাম, বর্তমানের এই যে এনভায়রনমেন্ট সবকিছু মিলে আপনার কাছে কেমন লাগতেছে? এখানে ভালোই লাগতেছে, মোটামুটি ভয়ঙ্কর এলাকায় মোটামুটি একটু ভয় ভয় লাগতেছে। আচ্ছা, আপনার ভয় পাওয়ার কিছু নাই, আপনার সেফটির বিষয়টা আমাদের মাথায় আছে। তো আপনি নির্দ্বিধায় আগে যেই ভয়গুলা পাইছেন, আগের ভয়ের ঘটনাগুলো একটু আমাদেরকে বলেন, এক এক করে আমরা শুনি সবাই, যেহেতু আছি একসাথে। তো প্রথমে আমরা যেটা শুনেছিলাম ডট টিমের কাছে যে আপনার হয়তোবা কোনো এক রাতে বন্ধুর বাড়ি থেকে আসার সময় কিছু একটা ঘটনা আছে। তো এই ঘটনাটা কি ছিল একদম শুরু থেকে একটু শুনতে চাই আমরা। প্রথমে আমাদেরকে একটু বলবেন যে ঘটনাটা কবে ঘটে এবং কোথায়? এই ঘটনাটা হচ্ছে 2013 এর ঘটনা। আমি তখন এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। তখন আমি আর এবং আমার ভাতিজা ছিল আমার সাথে, আমরা বাজারে গেছিলাম যে কোনো একটা কারণে। ওইখান থেকে ফিরতে ফিরতে আমাদের একটু রাত হয়ে যায়, 8:30 থেকে 9টা এর মধ্যে হবে। এমন সময় আমরা আসতেছি, তখন আমার একটা ফ্রেন্ড ছিল, ফোন দিয়ে বললো যে তারিকুল একটু আমাদের বাড়িতে একটু পড়ালেখা সম্বন্ধে একটু আলাপ করি। আচ্ছা, এরপরে আমি এবং আমার ভাতিজা দুজনেই গেলাম তাদের বাড়িতে। তখন ওদের বাড়িতে যে কথাবার্তা শেষ করলাম এবং শেষ করতে করতে রাত হয়ে যায়, 11:30 থেকে 12টার মধ্যে হবে। এবং গ্রামে, যেহেতু কোন গ্রামের কথা বললেন আপনি? গ্রামটা হচ্ছে বাগিয়া গ্রাম, এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা। আমরা গোপালগঞ্জ গিয়েছিলাম একবার, মনে আছে। এবং অনেক তো মানে প্রত্যন্ত এলাকা, রাত 11টা 11:30 মানে হচ্ছে বেশ ভালো গভীর রাত, ভালোই নীরবতা থাকে ওই সময়টাতে। নীরবতা থাকে। তারপর ওইখান থেকে আসতেছি, তখন বের হইলাম আমরা দুইজন, আমি এবং আমার ভাতিজা। ওখান থেকে বের হইয়া আসতে আসতে যে রাস্তা দিয়ে আসতে হয়, ওই রাস্তার পাশেই একটা স্কুল আছে। স্কুলের বিশাল একটা মাঠ আছে স্কুলের সামনে। ওই রাস্তা দিয়ে যাইতে গেলে একটু দেরি হবে আমাদের, আর যদি মাঠটা ক্রস করি সরাসরি তাহলে মাঠের পাশ দিয়ে রাস্তাটা। আচ্ছা, ওই মাঠের মাঠের উপর দিয়ে যেতে যাচ্ছে। ওই মাঠের উপর দিয়ে গেলে হচ্ছে আমাদের দ্রুত যাওয়া যাবে, আর যদি রাস্তা দিয়ে যাই তাহলে একটু লেট হবে আর কি। এরপরে বিশাল একটা মাঠ স্কুলের, ওই মাঠের পাশ দিয়ে একটা রাস্তা। আচ্ছা, রাস্তার এবং ওইখানে আগে থেকেও জানতাম ওইখানে মানুষ ভয় পায় নাকি, আমাদের তখন একটু ভয় কাজ করতেছিল। মানে জায়গাটার কি আগে থেকে একটু বদনাম আছে? হ্যাঁ, আগে থেকে একটু মানুষ এখানে ভয় পায়। আমরা চিন্তা করলাম যে যেহেতু এখানে ভয় পায় মানুষ, সেহেতু আমরা যত দ্রুত যাইতে পারি এখান থেকে ততই আমাদের ভালো। এক সময় দেখলাম মাঠের মাঝামাঝি অবস্থানে যখন আমরা, তখন কিছু লোক ওইখানে বসা। আচ্ছা, হ্যাঁ, মাঠের মধ্যে বসা। তখন আমরা একটু সাহস পাইলাম যে অনেক লোক মানুষ যখন আছে, সেহেতু আর আমাদের কোনো সমস্যা হবে না। আমরা যখন হাঁটতে হাঁটতে যখন ওই মানুষগুলার
কাছাকাছি অবস্থান করলাম, তখন দেখলাম মানুষগুলা যেদিকে বসা ছিল ওই দিক থেকে মানে আমাদের দিকে তাকাইছে, কিন্তু ওনাদের বডি একটুও ঘুরে নেই। মানে আসলে একটু আমাকে ক্লিয়ারলি বলেন তো, মানুষগুলো আপনারা যখন যাচ্ছিলেন দেখছিলেন প্রথম, মানুষগুলো কোন দিকে তাকিয়েছিল? মানে আমরা সামনের দিকে যাইতেছি, ওনরাও ওইদিকে সামনের দিকে আমাদের তাকিয়েছিল? সামনের দিকেই তাকানো ছিল। দিক থেকে ছিল, পেছন হ্যাঁ হ্যাঁ, মানে আমরা পিছন দিকটা আমরা দেখতে পাচ্ছিলেন। হ্যাঁ। এমন সময় আপনারা যখন মোটামুটি কাছাকাছি গেলেন, আপনাদের শব্দ পেয়ে তারা ঘুরে তাকালো। হ্যাঁ হ্যাঁ, আমাদের শব্দ পেয়ে তারা ঘুরে তাকালো, কিন্তু শুধু ঘাটটাই ঘুরে। হ্যাঁ শুধু মাথাটাই ঘুরছে, তার বডিটা পুরো স্ট্রং, বডিটা যেখানে ছিল সেখানেই ছিল আছে। সেখানেই, কিন্তু মাথাটা ঘুরে গেছে। একদম টোটাল ঘুরে গেছে। তারপরে হ্যাঁ, আপনারা কি মাথাটা পুরো করেছেন? পিছন দিকে চলে গেছে। তখন তো আমরা ভয়ে একবারে কি করব বুঝতেছি না, যে আমরা মানুষ দেখা আগাইলাম যে আমরা একটু সাহস পাবো, সেহেতু ওই মানুষগুলা দেখেই আমরা ভয় পেয়ে গেলাম। তখন আমরা কি করব চিন্তা করতেছি যে এখন কি সামনের দিকে যাব না পিছনের দিকে যাব, এইটা ভয়ে কাজ করতেছে। তখন আমরা মানে একটু আমাদের ভয়টা কমানোর জন্য আশেপাশে তাকাইতেছি যে অন্য কোনো লোকজন আসতেছে কিনা। আচ্ছা। এবং আমরা ঘুরা পিছনের দিকে তাকাইলাম, যে আমাদের পিছনের দিকে যে অন্য কোনো লোকজন আসতেছে কিনা। আচ্ছা। তখন দেখলাম যে কেউ আসতেছে না। তখন আমরা চিন্তা করলাম যে যেহেতু আসতেছে না, সেহেতু আমাদের দুজনেরই যে কোনো কিছু একটা করতে হবে। রাইট। তারপরে আমরা যখন আবার সামনের দিকে তাকাইলাম, তখন দেখি ওই লোকগুলা নাই, যে লোকগুলা যারা বসেছিল তারা কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, যারা মাঠের মধ্যে বসা ছিল তারা কেউ নেই। আচ্ছা, আপনার কি কোনো আইডিয়া আছে তারা ওখানে মাঠে বসে অ্যাকচুয়ালি কি করছিল? মানে বসে মনে হচ্ছিল তারা কেউ একে অপরের সাথে কথাবার্তা বলতেছিল। যে গোল করে বসে। হ্যাঁ হ্যাঁ, মানে অনেক বন্ধুরা যেভাবে বসে কথাবার্তা বলে ওইভাবে কথাবার্তা বলতেছে। তখন দেখলাম ওনরা নাই। তখন আমরা করলাম কি, যেহেতু নাই সেহেতু আমরা চলে যাই, আর কোনো সমস্যা নেই। চলে যাব এমন অবস্থায় দেখি মাঠের অন্য একটা কর্নার থেকে ঘোড়া দৌড়ে আসার আওয়াজ হইতেছে। ঘোড়া? হ্যাঁ হ্যাঁ, ঘোড়া। আপনাদের এলাকায় কি ঘোড়া তো না না, জীবনেও আমরা এখানে ঘোড়া দেখি নাই। আমাদের গ্রামে কারো পোষা ঘোড়া নাই, টোটালি নাই, আমাদের গ্রামে কোনো ঘোড়াই নাই। হোয়াট ইজ রং উইথ দিস হর্স থিং? আমি বুঝি না, এটা আরো আগে আমি শুনেছি, অনেকবার শুনেছি যে এরকম অন্যান্য কিছুর রূপে। একজনের কাছে আমি একটা ঘটনা শুনেছিলাম যে তাকে একদম মানে ঘিরে ফেলেছিল। সে ছিল এক অজপাড়াগায়, কিন্তু অনেক বড় একটা শ্মশান ঘাটে, যেখানে আর কি ওই যে শ্মশানে পোড়ানোর জন্য এক ধরনের কিছু একটা রাখা থাকে বোধহয়, খুব হালকা ঘাস টাইপের কিছু, আমার নামটা এক্সাক্ট মনে নেই। ওই শ্মশানে আবার সেটা মানে কেজিতে রাখা ছিল, মানে যাতে যে কোনো সময় এসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টাইপের কিছু একটা। তো উনি নাকি ওনার চারিদিকে মানে অন্তত মানে 10 ফিট বাই 10 ফিট একটা বানিয়ে ওগুলাতে আগুন জ্বালিয়ে সারা রাত থেকে নিজেকে বাঁচান, এবং চারিদিক থেকে খালি ঘোড়া এবং একটা পর্যায়ে হাতি, এগুলো নাকি এসে তাকে ঘিরে ধরছে। জানি না, কারণ সাধারণত এই জিনিসগুলো কিন্তু খুব একটা মানে এগুলো হচ্ছে রেয়ার। রাইট। হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু মানে সচরাচর কোনো জায়গায় ঘোড়া পালা হচ্ছে রাইট বা ইয়ে করা আছে, খুব একটা দেখা যায় না। এক্স্যাক্টলি। রেয়ার হয়তো বিদায় বলি যে এই ধরনের ঘোড়ার রূপটাই বেশি দেখা যাচ্ছে। আমি জানি না আসলে ঘটনা কি। আচ্ছা শুনি, তারপর কি হলো? তারপর আমাদের এলাকায় তো ঘোড়া নাই। তখন আমরা একটু যেদিক থেকে শব্দ আসছে ওই দিকে আমরা একটু তাকাইলাম, তাকাই দেখি কি ঘোড়া আসতেছে কিনা। দেখি ওইখানে 4-5টার মতো ঘোড়া হবে, আসতেছে আমাদের দিকে, দৌড়াইয়া আসতেছে। তখন মানে ঘোড়ার উপরে কিছু লোক ছিল, মানে সোয়ার যাকে বলে। আচ্ছা। কিন্তু সেই সোয়ারের মাথাটা দেখতে পাচ্ছিলাম না আমরা। মানে ছিলেন না নাকি নেই? বুঝতে পাচ্ছেন না যে আসলে কি না না, হতে এটা পারে, কোনো উপরে কি মানুষ বসা নাকি অন্য কিছু বসা, এটা আমরা বুঝতে পারতেছিলাম না। আচ্ছা। এরপরে আমার ওই ভাতিজাটা মাদ্রাসায় পড়ালেখা করছে, এই জন্য একটু সূরা টুরা জানে। ও আমাকে এবং সে নিজেও মানে কিছু সূরা টুরা পড়া মানে ফুদিল, নিজে গায়ে ফুদিল। ফুদিলে ও বললো যে কাকা আর কোনো সমস্যা হবে না মনে হয়, আমরা এখানে আমরা হাইটা গেলে যাইতে পারবো না, আমরা দৌড়াইয়া পার হই মাঠটা। তখন আমরা এক সময় মানে দৌড়াতে শুরু করি, অনেক জোরে দৌড়াইয়া আমরা কোনো মতেই মাঠটা পেরোতে পারতেছি না। মানে আমরা যতই দৌড়াইতেছি আমরা আমাদের মনে হইতেছে আমরা মাঠের মাঝেই রয়ে গেছি। আপনার ধারণা মতে মোটামুটি কতক্ষণ আপনারা চেষ্টা করেছেন মাঠ থেকে বের হওয়ার? মানে অনেক, 1-1.5 ঘন্টার বেশি হবে। মাই গুডনেস, 1-1.5 ঘন্টা ধরে আপনারা দৌড়াচ্ছেন ওই মাঠটা থেকে বের হওয়ার জন্য, বাট আপনারা মাঠ থেকে বের হতে পারছেন না। মাঠ থেকে বেরোতে পারছি না। তারপর কি হলো? তারপর বেরোতে পারতেছি না। এরপরে মানে আমরা তো ভয়ে কি করব আমরা এখন বুঝতেছি না। মানে আমার ভাতিজাও মানে
কাদো কাদো স্বর হয়ে গেছে। আচ্ছা মানে কাদো কাদো এমন অবস্থায় আমরা হাঁটতেও পারতেছি না। মানে তখন আর উপায় Energy- কোনো কিছু দেখছেন না যে কি করবেন আপনারা? হ্যাঁ, 1-1.5 মানে ঘন্টা দৌড়ানোর পরে একটা আমরা মানুষের তখনই energy- মানে তখনই ঘোড়াটা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমরা ওইটা দৌড়াইয়া আমরা মাঠটা পার হইতে পারতেছি না। আচ্ছা তারপর তারপরে মনে হইলো যে এখন কি করার, এরপরে ও আবার ছোড়াটোড়া করতে লাগলো। এরপরে আবার মানে ওই ঘোড়াগুলা হঠাৎ করে দেখা যায় আবার নাই, দেখা যায় আবার নাই, এরকম কিছু মনে হইতেছে। এইভাবে করতে করতে এক সময় আমরা ওইখান থেকে এরপরে যে আমরা কি হই এটা আমরা জানি না। তারপরে অনেক মানে পরে আমরা জানতে পারি যে ফজরের আজানটা হয় যখন, তখন ওইখান দিয়ে আবার অনেক মানুষ মসজিদে যায় নামাজ আচ্ছা। নামাজ পড়ার জন্য আর কি মসজিদে আচ্ছা। যায়। তখন আমাদের দেখতে পাই যে আমরা ওই মাঠের মাঝে পইরা আছি, আমরা দুজন মাঠের মাঝে তারপরে পইরা আছি। সেখান থেকে তারা আপনাদেরকে হ্যাঁ, মোটামুটি সিকিউর ভাবে উঠিয়ে নিয়ে যায় হ্যাঁ, তাই না? সেখান থেকে আমাদের উঠাই নিয়ে যায় এবং আমাদের কাছ থেকে জানে তারা যে আমাদের সাথে এই ঘটনাটা ঘটেছিল? হয়েছিল। ঠিক আছে, এরকম মনে হয় আরো ঘটনা কি আপনার সাথে ঘটেছে? হ্যাঁ হ্যাঁ আরো ঘটেছে। সেই ঘটনাটা একটু শুনি আমরা। হ্যাঁ সেই ঘটনা হচ্ছে, এটা কি আপনার সাথেই ঘটেছে? না না এটা আমার সাথে ঘটে নাই, আমার মামার সাথে এই ঘটনাটা তখন হচ্ছে। কি আপনি ছিলেন ওই সামনে ছিলেন ওই ঘটনার? হ্যাঁ হ্যাঁ ওই ঘটনার প্রত্যক্ষদর্শী? সামনেই ছিলাম আমি। আচ্ছা আচ্ছা, তখন ঘটনাটা শুনি। কবে আর কোথায় ঘটে? এটা গত বছর মানে আচ্ছা। 2014 সালে হুম হুম। কোথায়? আমাদের এলাকায় গ্রামে? মানে আমাদের গ্রামে, হ্যাঁ আচ্ছা আচ্ছা সেই আমাদের গ্রামে সে মুর্শিদি গান অনেক পছন্দ করে আচ্ছা এবং কোথাও যদি মুর্শিদি গান হয় তাকে যে কোনো ভাবেই হোক সে সেখানে যাবেই। সে মামা মানে মুর্শিদি গান অনেক পছন্দ করে এবং সেখানে যায়, মুর্শিদি গান গায় সে। আচ্ছা। এবং একদিন আমাদের পাশের বাড়িতে একটা মুর্শিদি গান হচ্ছে, সেখানে আমরা গেছি, আমরা কয়েকজন আমার ফ্রেন্ড মিলে গেছি। আমার যে ভাতিজার কথা বললাম আগের ঘটনাটায়, সেও ছিলেন তখন। আপনার মামাও ছিলেন হ্যাঁ ওখানে? আমার মামাও ছিলেন। আচ্ছা তখন মুর্শিদি গান হইতেছে, হঠাৎ মানে এর একটু বলি, পিছনে যাই আমি একটু। সে মানে আমার ওই মামার একটু সমস্যা ছিল কি, মাঝে মাঝেই তাকে মানে ওই জিন আসর করতো, হ্যাঁ জিন আচ্ছা, আচ্ছা। জিন বর করতো। এই জন্য মানে তখন উনি ওই গানের ভিতর থেকে হঠাৎ উনি বের হয়ে গেলেন, মানে বের হইলেন। আমরা যেহেতু জানি যে ওনার থেকে আগে থেকেই কিছু ঘটে ওরকম মানে জিন টিন আসর করে, এই জন্য আমরাও একটু করলাম। শঙ্কিত। পেছন পেছন আপনারও হ্যাঁ, বেরোলেন? হ্যাঁ আমরাও পিছন পিছনে ওনার বের হইলাম যে দেখি কোনো আবার ওইরকম কোনো প্রবলেম হইতে পারে হয়তো, এই জন্য আমরা বের হইলাম। আচ্ছা, তারপর? এবং বের হয়ে দেখি সে ঘর থেকে বের হয়ে সোজা হাঁটতেছে, আচ্ছা। একটা তো যে আপনারা ডাকাডাকি করেননি? আপনারা ডাকেননি? হ্যাঁ আমরা তো ওনার পিছন পিছন হাঁটতেছি এবং ডাকতেছি তাকে, তাকে ডাকতেছি এবং সে আমাদের ডাকে কোনো সাড়া দিচ্ছে না। সে সে তার মতো হেঁটেই হ্যাঁ, সে যাচ্ছে। তার মতো হেঁটেই যাচ্ছে। আচ্ছা এবং এক সময় আমরা তাকে ধরার জন্য দৌড় পর্যন্ত দিলাম এবং তাও আমরা ধরতে পারতেছি না। আমাদের মনে হইতেছে সে আমাদের থেকে যতটুক দূরত্ব ছিল, আমরা যতই জোরে দৌড়াইতেছি অথবা জোরে হাঁটতেছি, সে ততটুক দূরত্বই আছে। সেও কি দৌড়াচ্ছে বা হাঁটতেছে জোরে? মানে সে তো হাঁটতেছে মানে আচ্ছা। অনেক সে দ্রুত। মনে হচ্ছে নর্মাল ভাবে, হ্যাঁ, সে মনে হচ্ছে নর্মাল ভাবেই হাঁটতেছে, আচ্ছা, কিন্তু আপনারা কিন্তু আমরা ধরতে পারতেছি না। ওই হাঁটতে হাঁটতে সে একটা জঙ্গলের কাছাকাছি চলে যায় এবং সেই জঙ্গলের ভিতর ঢুকা পড়ে। জঙ্গলের ভিতর ঢুকা পড়ে আমরা যেহেতু 2-3 জন লোক ছিলাম, এই জন্য আর আমরাও মানে ওই জঙ্গলেও ভয় আছে জানতাম, আমরা আপনারা শুনেছি। সাহস করেন নাই ঢোকার? হ্যাঁ, আমরা ঢুকতে সাহস করি নাই ওই জঙ্গলে, আমরা ঢুকিও নেই। ওই আমরা ওখান থেকে ব্যাক করলাম, যেহেতু সে ওর ভিতরে গেছে, আমরা ভয়তে ঢুকি নাই। আমরা আইসা আবার মানে আমাদের ওইখানেই আবার তার মামা বাড়ি, আচ্ছা আচ্ছা মানে তার মামাকে সহ আরো গ্রামের আরো অনেক লোকজন মানে আমরা ডাকলাম। মানে আপনারা মোটামুটি একটা লোকজন জড়ো করে তারপরে আবার জঙ্গলের দিকে রওনা দিলেন? হ্যাঁ, আমরা লোকজন জড়ো করে জঙ্গলের দিকে রওনা দিলাম। আচ্ছা রওনা দেওয়ার যাইয়া আমরা তাকে খুঁজলাম, যে জঙ্গলটা ঢুকছে ওই জঙ্গলের ভিতর দিয়ে আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, আচ্ছা। কিন্তু তাকে পাই নাই। এবং আমরা ডাকাডাকি যে করছি, কোনো সাড়া নেই? কোনো সাড়া নেই। আচ্ছা। সেহেতু তো আমরা অনেক মোটামুটি টেনশন নিয়ে আপনারা ফেরত আসলেন আবার? টেনশন নিয়ে আমরা ওখান থেকে ফেরত আসলাম। আমরা ঘুমাতে চলে গেলাম এবং টেনশনে তো আসলে ঘুম কারো স্বাভাবিক ঘুম ভাবে স্বাভাবিকভাবে হয় না। আসে না, ঘুম আসে না। এমন সময় রাত 2টা-3টার দিকে এই চালের উপরে মনে হইলো কি যেন একটা পড়লো, বিশাল মানে টিনের চালা তো, আচ্ছা আচ্ছা ওই টিনের চালার কিছু উপর একটা পড়লে পড়েছে হ্যাঁ চালে। কিছু একটা পড়েছে এবং অনেক শব্দ হয়েছে। Okay. বের হয়ে দেখি সে নিচে পড়া, মানে চাল থেকে মানে পুইরা ওই মামা, আবার আপনার মামা হ্যাঁ হ্যাঁ নিচে আমার পড়া। মামা ওই চালের নিচে পড়া। তার মানে মানে- কোন একভাবে তাকে চালের উপরে ফেলে দেওয়া হয়েছে, যেখান হ্যাঁ। থেকে সে গড়িয়ে নিচে পড়ে হ্যাঁ গেছে? হ্যাঁ গড়িয়ে নিচে পড়ে গেছে। আচ্ছা তখন মানে তাকে আমরা সুস্থ টুস্থ করলাম,
সুস্থ করার পরে তার থেকে আমরা জানতে পারলাম যে সে যখন ওই বাড়িটায় গান করতেছিল, গানের মাঝেই মানে তাকে কেউ একজন তার নাম ধরে ডাকছিল। আচ্ছা, যে কারণে সে হঠাৎ করে উঠে চলে গিয়েছিল। মানে বাইরে থেকে ডাকছে। হ্যাঁ, বাইরে থেকে ডাকছিল। মানে সে যেদিক থেকে ডাকে উনি সেই দিকে হাঁটতে থাকে, এবং সে বলল যে আমরা তার পিছনে আমরা ছিলাম কি না ছিলাম, আমরা তাকে ডাকছি নাকি সে বলতে পারবে না। এটাও সে বলতে পারে না যে তখন তার সাথে কি হয়েছিল। এবং সেই ডাকটা ফলো করতে করতেই সে জঙ্গলে গিয়ে ঢোকে। হ্যাঁ, সেই ডাকটা ফলো করতে করতেই সেই জঙ্গলে ঢুকলো। আচ্ছা, তারপর? এবং আমরা এর পরে যে আমরা বললাম যে অনেকে সবাই মিলে যে গেছে, সবাই মিলে যাইয়া ওইখানে ডাকাডাকি করছি, সে নাকি একবার নাকি আমাদের ওই ডাকটা সে ফলো করছিল, কিন্তু সে তখন আমাদের ডাক শুনতে পায় না, এবং তাকে কি যেন একটা তাকে ওই গাছের উপরে উঠায় রাখছে। আচ্ছা, আটকায় রাখছে। হ্যাঁ, গাছের উপরে রাখছে, এবং সে আমাদের ডাকটা শুনছিল কিন্তু উত্তর দিতে পারে নাই। এবং যখন আমরা সেখান থেকে ওই চলে আসলাম 2টা-3টার দিকে, সে শূন্যে ভাইসা আইসা ওই চালের উপরে পড়লো। মানে শূন্যে ভাইসে এসে মানে কি কোনো কিছু তাকে তুলে এনে ফেলেছে এরকম কিছু? হ্যাঁ, মানে তাকে মনে হইতেছে কি যেন তাকে ধরে আনতেছে, উড়াই নিয়ে আসতেছে, এমন কিছু তার মনে হয়েছিল, কিন্তু সে কিছুই দেখতে পাইতেছে। তাকে নিয়ে যাওয়া আবার রেখে যাওয়ার পেছনে কারণটা কি থাকতে পারে? তার ওই বললাম না যে তাকে আগে থেকেই এই যে প্রায় তাকে এই ঘটনাগুলো করা হয়, তাকে হঠাৎ করে তার উপর এইভাবে এমনও আছে তাকে কিছু কিছু সময় মানে সে হাঁটতেছে, একটা বাড়িতে যাইতেছে, তখন সে আবার বিড়ি সিগারেট যেটা বলে ওটা খাইতে খাইতে যাইতেছে, তখন ওই একটা লোকের সাথে, পরিচিত লোকের সাথে দেখা হইলো তার। সেই পরিচিত লোকটা বললো কি সিগারেটটা ফেলে দে। আচ্ছা, যখন সে সিগারেটটা ফেলে দিল, তখন ওই পাশে পুকুর ছিল, ওই পুকুরের ভিতরে নিয়ে তাকে চুবাইতো, এমনও তার সাথে ঘটতো। এই জন্য মানে ওই কোন এক পরিচিত লোকের বেশ ধরে এসে আগুনটাকে জাস্ট তার কাছ থেকে সরানো হতো, তারপরে তাকে টর্চার করা হতো। হ্যাঁ, শুনেছি যে আগুন সাথে থাকলে নাকি কিছু করতে পারে না এরা, এই জন্য। তো যাই হোক, এইটা হচ্ছে আপনার এই ঘটনাটা ছিল আপনার মামার ঘটনা যেটা। হ্যাঁ, এটাই আমার মামার ঘটনা। তো অনেক ধন্যবাদ। তো যাই হোক, তারেক ভাই কেমন লাগলো তোর? আই থিঙ্ক আমার লাস্ট যে স্টোরিটা শুনলাম, ওনার মামার স্টোরিটা আমার কাছে মোটামুটি ইন্টারেস্টিং মনে হয়েছে। আচ্ছা, তবে ওই যে পরিচিত লোকের এসে সিগারেট ফেলে দিতে বলা, যে ব্যাপারটা, এই ব্যাপারটা শুনে একটা ঘটনা মনে পড়েছে। আমি এটা টেস্ট করতে গিয়ে সত্যতা পেয়েছি, বাট এখন না, পরে বলবো, তাই না? চল এখন আমরা আরেকটা গল্প শুনি। ওকে, আমাদের সাথে এখন যে আছে তার নাম আগে সবাই শুনে ফেলেছে, ইনক্লুডিং মি। আমি তো অবশ্যই শুনেই থাকি। সো আজকে একটু ভিন্ন বিষয় হচ্ছে যে আপনারা যারা আছেন শ্রোতারাও শুনে ফেলেছে তার নাম, তারপরেও তার মুখেই আমরা শুনি না। কি বলিস? এক্স্যাক্টলি, অনেকবার তুই বলেছিস। অনেকবার আমি বলেছি, গত পর্বে আপনারা শুনেছিলেন নামটা, তো নামটা আরেকবার শুনতে যাচ্ছি। আমি সাইফ তন্ময় ফ্রম সরি, আসলে আমি আমার রেসিডেন্ট একটু হাইড করতে যাচ্ছি। অলরাইট, নো প্রবলেম এট অল। আসলে এই ধরনের ঘটনাগুলো অনেক সময় আমরা, আপনি যদি রেগুলার লিসনার হয়ে থাকেন তাহলে আপনি জানেন যে আমরা কোনো একটা বাসায় গিয়েছিলাম এবং তারা আমাদেরকে নাম ঠিকানা কিছুই বলতে দেয়নি, এই ধরনের রেস্ট্রিকশন গুলো থাকে। আমরা চাই না যে কারো মানে রেসিডেন্ট অ্যাড্রেস রিভিল করে তাদের ব্যক্তিগত লাইফে কোনো ধরনের কোনো ইন্টারফারেন্স ঘটাতে। সো আপনি এটা হাইড রেখেও বলতে পারেন, আমরা মূল ঘটনাটা জানতে চাই। তাহলে আমরা তন্ময় শুরু করছি কোন ঘটনাটা দিয়ে? জি, অ্যাকচুয়ালি আমি লাস্ট যে কুরবানি ছিল, কুরবানি ঈদের ভ্যাকেশনে আমরা টোটাল ফ্যামিলি মেম্বার্স সেন্ট মার্টিন গিয়েছিলাম। 2014 এর ঘটনা এটা। অ্যাবসলিউটলি। তো সেইখানে আমার বেশ কিছু, মানে শুধুমাত্র আমি না, আমরা মোটামুটি অনেকেই এই জিনিসটা ফিল করি। সেটা হচ্ছে আমরা সেন্ট মার্টিনের যে জায়গাটায় ছিলাম সেটা মোটামুটি সেন্ট মার্টিন মেইন বাজারটা থেকে অলমোস্ট 2 কিলোস অর 2.5 কিলোস দূরে হবে। আচ্ছা, তো সেইখানে আমরা যখন যাই, সেই এরিয়াটা ছিল একটু অন্যরকম এন্ড সব দিক থেকে আলাদা। কিরকম একটু আলাদা কেন মনে হচ্ছে? মানে অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে ওইখানকার রিসোর্টটা, রিসোর্টটা মোটামুটি একেবারে ছাড়া প্লাস নিরিবিলি। ছাড়া বলতে সব টোটাল এরিয়া থেকে একটু আলাদা করা, একটু আলাদা করা। আচ্ছা আচ্ছা। এখন এখানে প্রশ্ন হচ্ছে, ডেফিনেটলি অনেকের মনে প্রশ্ন জাগবে, রিসোর্টটার নামটা শোনার জন্য খুব আগ্রহী আছে, বাট আমরা একটু বলে রাখি এটাও আমরা বলতে পারি না। রিসোর্টের নামটা কিছুতেই আমরা, আপনি চাইলেও আমরা
রিসোর্টের নামটা দিতে পারবো না। এই ধরনের পাবলিক প্লেস গুলোর নাম আমরা বলি না কেন, একটা জেনারেল ভয় ধরে যেতে পারে মানুষের, বা একটা আতঙ্ক সৃষ্টি হতে পারে। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। সো আমরা কন্টিনিউ করি, এরপরে ওখানে কি হয়? তো ওইখানে আমরা টোটাল ফ্যামিলি মেম্বার্স যাই। তো ওইখানে একটা স্পট ছিল যেটা হচ্ছে আপনার ওয়াচ টাওয়ারের মতো, আচ্ছা তো বিশাল বড়। তো ওইখান থেকে দাঁড়ায় আপনি এক্স্যাক্টলি সমুদ্রটা খুব কাছ থেকে দেখতে পারবেন। তো আমরা ওইখানে ফ্যামিলি মেম্বার্সরা যাই অ্যাজ ইউজুয়াল। আমরা রাতে একটা পার্টি থ্রো করি, এন্ড সেই পার্টিতে আমার এক টিচার ছিল, উনি আমাদের সাথে গিয়েছিলেন। উনি আর কি গিটার প্লে করে। তো আমরা মজা করছি, ফান করছি। যখন মানে সব পার্টি অলমোস্ট ডান, তো সবাই চলে গেছে। চলে যাওয়ার পর আমি আর আমার টিচার ছিলাম শুধুমাত্র ওইখানে। তো আমি জাস্ট পার্টি চলাকালীন সময় মানে আমার মনে হচ্ছিল যে ওয়াচ টাওয়ারের পেছনে দুইটা দরজা আছে বড় বড়, কিন্তু দরজার কোনো নেই আর কি, জাস্ট মানে কোনো দরজা নেই, জাস্ট শেপটা আছে। তো আমার মনে হচ্ছিল যে 8 থেকে 10 বছর বয়সী একটা মেয়ে ফ্রক পরা, জাস্ট তার শ্যাডোটা, দুইটা দরজা ছিল পাশাপাশি, তো একটা দরজা দিয়ে উকি দিচ্ছে, আবার মনে হচ্ছে যে পাশের দরজাটা দিয়ে উকি দিচ্ছে। আপনি কি মানে এটা দেখতে পাচ্ছেন নাকি আপনার ফিলিংস হচ্ছে এরকম? আমি অলমোস্ট বেশ কয়েকবার মানে যখন ফিল হচ্ছিল তখন মানে হ্যালুসিনেশন মনে করে ওটা পাত্তা দিইনি, কিন্তু কয়েকবার আমি পেছনে তাকাই এবং কয়েকবার আমার চোখে এই জিনিসটা ধরা পড়ে। আচ্ছা, তো এই জিনিসটা আমি হ্যালুসিনেশন মনে করে স্কিপ করে যাই। দেন আমি আর আমার টিচার যখন ওইখানে জাস্ট গিটার প্লে করছিলাম এন্ড গান করছিলাম, তো তখন আমার টিচার নিজেও এই জিনিসটা ফিল করে যে কোন একটা বাচ্চা মেয়ে হয়তো বা এদিক ওদিক উকি দিচ্ছে। তো উনি আর তেমন কিছু বলে নাই আমাকে বলে যে চলো সাইফ আমরা চলে যাই। দেন আমরা ওইখান থেকে চলে যাই, এন্ড উনি জাস্ট এই কথাটা আমাকে পরের দিন সকালে বললো যে আমি তো অ্যাকচুয়ালি এরকম একটা জিনিস ফিল করেছি, তো মানে এই জন্য আমরা চলে আসছি। আমি কিন্তু এই কথাটা তাকে কখনোই বলি নাই যে আমিও সেম একটা জিনিস ফিল করেছি। আচ্ছা আচ্ছা। তার পরের দিন রিসোর্টের মধ্যে আবার আমার ফ্যামিলি মেম্বার্সরা জাস্ট মহিলারা ছিল, আর আমরা যারা ছিলাম তারা দেখে গেছে যে ওয়াচ টাওয়ারে বসে সন্ধ্যার দিকে মেবি আড্ডা দিচ্ছিলাম। আচ্ছা। তো সাডেন আমাদের রিসোর্ট থেকে প্রচুর পরিমাণ চিৎকারের আওয়াজ পাওয়া যায়, মহিলাদের পাওয়া। মানে আমি আসলে ঠিক বুঝিনি, মানে মহিলারা আলাদা ছিলেন? মহিলারা ছিলেন হচ্ছে রিসোর্টের ভিতরে। আপনারা ওখান ওয়াচ টাওয়ার থেকে শুনতে পেলেন ওখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে, প্রচুর চিৎকার করছে, মানে মনে হচ্ছে যে মানে সামবডি অ্যাটাক লাইক দ্যাট। তো আমরা তো জাস্ট শক ছিলাম যে কিছুক্ষণ আগে অবশ্য একটা ডাবওয়ালা ছেলে ডাব নিয়ে দা নিয়ে ভেতরে গেছে। তো আমি চিন্তা করলাম যে সে কি আবার অ্যাটাক করলো কিনা, এই জন্য আমরা সব ছেলেরা মিলে যখন দৌড়ায় রিসোর্টের দিকে গেলাম। বাট আশ্চর্যের বিষয় হচ্ছে এইটা যে রিসোর্টে কেউ চিৎকার করছে না, কেউ কোনো কিচ্ছু না, এভরিথিং ইজ নরমাল। মানে এই জিনিসটা আমাদের কাছে উইয়ার্ড। আপনারা কতজন মিলে শুনেছেন চিৎকারটা? অলমোস্ট 5-6 মেম্বার্স। 6 জন একসাথে ভুল শুনতে পারে না, রাইট। আর ওনাদেরকে যে জিজ্ঞেস করেননি যে ওনাদেরকে যে চেঁচামেচি করেছিল কিনা ওরা? ওনাদেরকে যে জিজ্ঞাসা করবো, ওনারা তো একজন ঘুমাচ্ছে, একজন রান্না করছে, অ্যাজ ইউজুয়াল সবকিছু নরমাল, মানে খুব স্বাভাবিক ভাবে লাইক দ্যাট। আচ্ছা, ওই ছেলেটা কি ওখানে ছিল যে ডাবওয়ালা ছেলের কথা? হ্যাঁ, ও তো অ্যাজ ইউজুয়াল ডাব কেটে খাওয়াচ্ছে তাদের, সব স্বাভাবিক। আচ্ছা, বাট আমরা 6 জনই একই জিনিস শুনলাম এন্ড আমরা দৌড়াই গেলাম, বাট কিছুই দেখলাম। ওকে, দেন ওইখান থেকে আবার ওই দিন রাতের একটি স্টোরি। ওই দিনও দেখে গেছে যে আমাদের সাথে ওইখানকার একজন স্থানীয় ছেলে ছিল, নামটা না বলি। তো ওইখানকার একজন স্থানীয় ছেলে ছিল, ও আমাদের সাথে ছিল অ্যাজ আ কেয়ারটেকার। তো দেখে গেছে যে ও আমরা যে রুমটার মধ্যে থাকতাম রিসোর্টের ভেতর, তো ওই রুমটার ভেতর ও জাস্ট বসেছিল। এন্ড সেন্ট মার্টিনে কারেন্টের খুব বেশি সমস্যা। তো দেখে গেছে যে আমরা জেনারেটরটা তো আর সবসময় চালায় রাখতে পারতাম না, তো কিছু কিছু সময় চালায় রাখতাম। তো ওই সময়টা অন্ধকার ছিল, জেনারেটরটা বন্ধ ছিল। তো দেখে গেছে যে আমরা জাস্ট যে রুমটায় থাকি সেই রুমটায় ও বসা ছিল। আমরা যখন রুমের ভেতর ঢুকবো দেখলাম যে ও খুব ভয় পেয়ে মানে বেরোয় আসতেছে। কেন বেরোয় আসতেছে, আমরা জাস্ট আস্ক করলাম যে কেন তুমি বেরোয় আসতেছো?
তো পরে ও বললো যে ভাইয়া আমি তো আসলে জানালার পাশে বসা ছিলাম, তো আমার মনে হলো যে জানালার ভেতর দিয়ে কেউ আমাকে হাত ঢুকাই দিছে আমাকে ধরার জন্য। জানালাটা খোলা ছিল গরমের জন্য, তো জানালার যে গ্রিল আছে সেই গ্রিল দিয়ে হাত ঢুকাই দিছে তাকে ধরার জন্য। And সে হাতটা দেখে বিছানা থেকে লাফ দিয়ে দৌড়াই। সে হাতটা দেখতে পেয়েছে? হ্যাঁ, exactly, সেটা। এইরকম বেশ কিছু স্টোরিজ মানে হয়েছিল। আর আরেকটা হয়েছিল তার পরের দিন রাতে মেবি আমরা ঠিক ওয়াচ টাওয়ারটার পেছনে আওয়াজ পাই যে খুব বেশি পরিমাণ নয়েজ হচ্ছে, এত অতিরিক্ত পরিমাণ। ওই দিনও আমরা সবসময়কার মতো গান করছিলাম, তো ওইখানে আমি, আমার যে গিটার টিচার উনি, প্লাস হচ্ছে আমার এক কাজিন, আমরা এই 3-4 জন ছিলাম ইন টোটাল। তা আমরা পেছনে আওয়াজ পাই যে প্রচুর পরিমাণ নয়েজ হচ্ছে, মানে অনেকজন লোক যদি হই হট্টগোল করে তাহলে ঠিক যেরকম নয়েজটা হবে সেরকমটাই হচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এইটাই যে তখন অলমোস্ট রাত 2টার মতো বাজে। তো 2টার সময় এইরকম নয়েজ করার কখনোই কথা এইরকম একটা এলাকায় ডেফিনেটলি, যেটা কিনা সেন্ট মার্টিন মেইন শহর থেকে মোটামুটি 2 কিলোর মতো দূর। রাইট। সো এন্ড ইউ গাইজ ওয়ান্স अगेन ডিডন্ট সি এনি, কিছু ছিল না? নাথিং ওয়াজ দেয়ার। আমি যা বুঝতে পারছি আপনাদের সেন্ট মার্টিনের টোটাল ট্রিপটাতে বিচ্ছিন্ন কিছু ঘটনায় ভরা ছিল। বিচ্ছিন্ন। এন্ড আমার কাজিনরা যখন ওইখানে জাস্ট শপিং করতে যায় তখন আমার কাজিনদের কথায় কথায় নাকি দোকানদাররা জিজ্ঞাসা করেছিল আপনারা কোথায় উঠেছেন। তো তখন আমার কাজিন যখন অ্যাড্রেসটা দেয় তখন ওরা স্থানীয় লোকজন কিছু বলেছিল যে মানে আপনারা যে উঠেছেন না জেনেই উঠেছেন, তো আপনারা যত দ্রুত সম্ভব ওইখান থেকে চলে যান। মানে সেন্ট মার্টিনের কথা শুনে আসলে সাইফ তানমার যে ঘটনা শুনলাম, সেন্ট মার্টিনের আমার একটা ঘটনা মনে পড়ছে। আমার একটা ফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে জয়িতা। তো সে উইথ হাজবেন্ড, মানে তারা আরো কয়েকজন মিলে তারা একটা ট্রিপে গিয়েছিল সেন্ট মার্টিনে। তো ওখানে সেন্ট মার্টিনে গেলে কাপলরা থাকে, তো অনেক ছবি তোলা হয়। ওদের সাথে একটা কাপল ছিল, ওর হাজবেন্ডের ফ্রেন্ড ছিল আর কি। আচ্ছা আচ্ছা। তো ওখানে অনেক ছবি তোলা হয়েছে এবং ওখানে কাপলরা কিছু রোমান্টিক ছবি তুলে, যেই ফ্রেমে সাধারণত এই দুজনেই থাকে। রাইট। তো ওরা এমন বেশ কিছু ছবি তুলেছে তাদের ডিজিটাল ক্যামেরায় এবং দেখেছি ছবিগুলো দেখেও তারা খুব খুশি হয়েছে। তো ঢাকায় এসে তো ওরা ছবিগুলো যখন প্রিন্ট করার পর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বেশ কয়েকটা ছবিতে তৃতীয় কোনো মানুষের উপস্থিতি পেয়েছে এবং স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটা থার্ড পার্সন ওখানে ছিল, কিন্তু সেই ফ্রেমে কারো থাকার মতো কথা ছিল না। আমি অবশ্য জয়িতার সাথে আমি ছবিটা দেখতে চেয়েছিলাম, কিন্তু যে এই ছবিটা তুলে এনেছে তার ওয়াইফকে এই ঘটনাটা জানানো হয়নি। তার ওয়াইফ যদি এই ঘটনাটা জানে, তৃতীয় পক্ষের উপস্থিতিটা একটা মানে মেয়ের ছবি ছিল, তার আকর্ষণটা ওই লোকের ওয়াইফের প্রতি ছিল, ওই মেয়েটা। আচ্ছা। তো তার ওয়াইফ যেন ভয় না পায় বা কোনো ধরনের কোনো কিছু যেন না হয়, বুঝতে তো সেই জন্য ছবিটাকে ডিস্ট্রয় করে ফেলেছে। ওনাকে আর এই ঘটনাটা জানতে দেওয়া হয়নি। আমরা অনেক পত্র পত্রিকায় কিংবা আমরা ইন্টারনেটেও দেখেছি এই ধরনের ছবির ঘটনার কথা শুনেছি, কিন্তু খুব কাছের মানুষের সাথে এই ধরনের I would love to see that picture. Somehow আমরা কি ছবিটা জোগাড় করতে পারি না? আমি ছবিটা জোগাড় করে, of course we will blur the original faces, রাইট। আমি খুব চেষ্টা করেছি, আমি চাচ্ছি সেই থার্ড পারসনটাকে দেখতে, who is that person. কিন্তু আর ওই ছবিটাকে তারা সংরক্ষণই করেনি। এটা কেউ করে না, এই সংরক্ষণটা কেউ করে না। আমরা একজনের কাছে স্টোরি শুনেছিলাম এই যে ছবি নিয়ে একটা ঘটনা, তারা ছবি তুলেছিল এবং মেয়েটা নিজের সেলফি নিজে তোলে। সে মেয়েটার নাম সুলতানা, আমার এখনো মনে আছে। নিজের সেলফি নিজে তোলার পরে সে নিজের ছবি দেখে নিজেই ভয় পেয়ে যায়, এত নাকি ভয়ঙ্কর ছিল তার তাকানোটা। কিন্তু সে কখনোই ওভাবে তাকায়নি, ওভাবে ছবি তোলার চেষ্টা করেনি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সে স্ক্রিন থেকে ছবিটা সরানোর চেষ্টা করছে, মোবাইল বন্ধ না করা পর্যন্ত ছবিটা সরেনি কোনোভাবেই। তারপরে ডিলেট না করে একটা মানুষ কোথায় যাবে? নিজের কাছে এমন একটা জিনিস কেউ নিয়ে রাখতে পারে না। দ্যাটস ওয়াই উই লুজ ইট। আমরা সেন্ট মার্টিনে আসলে কি, সেন্ট মার্টিনে যখন সবাই ঘুরতে যায়, সেন্ট মার্টিন সম্পর্কে এরকম কিছু হতে পারে আমাদের ধারণায় থাকে না। রাইট। কিন্তু কিছু না কিছু তো হয়তো বা আছে। তার মানে এই না যে সেন্ট মার্টিনে শুধু এগুলোই ঘটে। সেন্ট মার্টিনে আমরা অনেক সময় গিয়ে অনেক সময় কাটিয়েছি। আর সত্যি কথা বলতে কি সুমন দোস্ত, আমি চিন্তা করতেছি যদি এরকম কিছু থাকেও, ইজ ইট ব্যাড? এখন এই মুহূর্তে যারা আমাদেরকে ক্ষতি করা হয়, দ্য থিং ইজ দেখ, তুই চিন্তা কর, এখন এই মুহূর্তে যারা ডর শুনছে তারা কেন শুনছে? গভীর রাতে ভূতের একটা অনুষ্ঠান একা
কেন শুনছে? ইচ্ছে করে ভয় পাওয়ার জন্য। বিকজ উই লাভ ফিয়ার, রাইট। উই লাভ টু বি। না, আমি এটা বলতে চাচ্ছি সবাই যেন আবার সেন্ট মার্টিনে এটাই ঘটে মনে করে তো জায়গা এরকম যেন মনে না Please, করার। আমি সেন্ট মার্টিনে এই পর্যন্ত অনেকবার গিয়েছি, দুই একবার একটু ব্যতিক্রম ঘটনা ছাড়া Yeah. কখনোই কিছুই ঘটেনি সেন্ট মার্টিন। এবং সেন্ট মার্টিনের সত্যিকারের ভয়ঙ্কর অবস্থান হচ্ছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যাওয়ার পথটা, সেটা হচ্ছে সবচেয়ে আর তার ভয়ঙ্কর। চেয়ে মজার ঘটনা হচ্ছে সেন্ট মার্টিনের এত সুন্দর ন্যাচারাল বিউটি আছে, সেই বিউটি দেখার জন্য আপনি যে কোনো ধরনের sacrifice can be made. ইগনোর করতে পারেন। However, তন্ময় ভাই, এরকম আরো কিছু কি ঘটেছে সেন্ট মার্টিনেই? অর ডিড ইউ গেট এনি সলিউশন? ওই ফ্রক পরা মেয়েটা কে ছিল আদৌ? নো, জাস্ট আমরা ওই অতটুকুই ইনফরমেশন পেয়েছিলাম যে মানে ওই এরিয়াটা মোটামুটি একটা রেস্ট্রিক্টেড এরিয়া, এন্ড ওই এরিয়াটা মানে এই ধরনের জিনিস হয়। লিটল বিট স্পুকি, সবাই জানে আর কি। এন্ড আরেকটা জিনিস হচ্ছে যে মানে ওইখানকার মানে আগের স্টোরি গুলোর বিষয় জানতে চেয়েছিলাম একজন স্থানীয়র কাছে, তো ওনারা জাস্ট বলেছিল যে ওইখানে নাকি অবস্থা এমন ছিল কোন একটা সময় যে জিন আর মানুষ নাকি ওনারা মানে পাশাপাশি বসবাস করত। তো লাইক দেখা গেছে যে মানে পাশাপাশি ঘর, মানে ওনারা আর কি সারি রোদ দিয়ে রাখছে, এমনকি দেখা গেছে জিনরাও নাকি সারি রোদ দিয়ে রাখছে। মানে এরকম কিছু কিছু স্টোরি, মানে এরকম কিছু মিথ আছে আর কি, এটা আমরা মিথই বলতে পারি বেটার। যে একটা সময় এখানে জিন মানুষ একসাথে অ্যাজ ফ্রেন্ডস, অ্যাজ নেইবার্স থাকতো। যাই হোক, এটা আমাদের কাছে মনে হয় না এটা বিলিভেবল হবে, বিকজ মেবি এখনো কিছু কিছু এক্সিস্ট করে, বাট হু নোস, উই নেভার নো। যাই হোক, আমরা মনে হয় একটা স্টোরির পিছনেই অনেকগুলো সময় দিয়ে দিয়েছি। তন্ময় ভাই, আপনার কি এই ধরনের আরো কোনো এক্সপিরিয়েন্স আছে? এই ধরনের এক্সপিরিয়েন্স বলতে কক্সবাজারে ছিল একটা, এটা মানে আমি ভয়ের স্টোরি বলবো না, এটা আমার খারাপ লাগা একটি স্টোরি বলবো, সেটাই অ্যাকচুয়ালি মানে ডিসাইড করতে পারছি না। বাট স্টোরিটা এমন ছিল যে 2005 or 6 এর দিকে আমরা ফ্যামিলি ট্রিপে কক্সবাজার গিয়েছিলাম। আচ্ছা, ওইখানে কোন একটা পপুলার পয়েন্টে আর কি, পয়েন্টটার নাম না বলি, বিচের যে পয়েন্ট গুলা বেশ বেশ কিছু পয়েন্ট নাম আছে, তো সেই পয়েন্টটার নাম না বলি, তো ওইখানে গিয়েছিলাম। তো রাতে অলমোস্ট 12টা-1টার দিকে আমি বিচে যে খাটগুলো থাকে ওইখানে রেস্ট করছিলাম, এরকম বিচে যে খাটগুলো থাকে ওইখানে রেস্ট করছিলাম এরকম। তো হঠাৎ আমি দেখি যে একটা মেয়ে আসলো ওইখান, আপনার কোথা থেকে আসছে আমি সেটাও খেয়াল করিনি, জাস্ট আমার সামনে এসে জাস্ট আমাকে জিজ্ঞাসা করছে যে কয়টা বাজে, একটু কাইন্ডলি দেখলে ভালো হয়। দেন আমি দেখলাম, দেখে তাকে টাইমটা। প্রিয় লিসেনার, শুনলেন আরেকটি ভয়ানক ঘটনা। আপনারা যদি চান আপনাদের সাথে ঘটে যাওয়া ভয়ানক ঘটনাটি আমরা পড়ে শোনাই, তাহলে আমাদের মেল করতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhuthfounder@gmail.com। এখানে আপনার সাথে ঘটে যাওয়া ভয়ানক ঘটনাটি আমাদের পাঠিয়ে দিন এবং আমরা চেষ্টা করব পরবর্তী শোতে আপনার ঘটনাটি তুলে ধরার। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।